বর্তমানে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ হচ্ছে প্রায় 101 বিলিয়ন ডলার। যদি টাকার অঙ্কে বলি তাহলে বর্তমানে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় 10 লক্ষ কোটি টাকা। অবাক হচ্ছেন? প্রায় 10 লক্ষ কোটি টাকা, আই মিন 101 বিলিয়ন ডলার। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, সরকার কেন বিদেশ থেকে ঋণ গ্রহণ করে? যারা জানেন তারা অবশ্যই বলবেন, কেন ভাই? রাষ্ট্রের উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করার জন্য। জি ভাই, এটাই। রাষ্ট্রের উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করার জন্য সরকার বিদেশ থেকে ঋণ আনে। আপনাদের কাছে আরেকটি প্রশ্ন, আগামী 1 বছরে সরকার কি পরিমাণ বিদেশ থেকে ঋণ গ্রহণ করতে পারে? 5 বিলিয়ন ডলার, 6 বিলিয়ন ডলার, 7 বিলিয়ন ডলার, 8 বিলিয়ন ডলার? ধারণা আছে? আচ্ছা, ধরে নিলাম 7 বিলিয়ন ডলার। আপনারা জানেন যে আগামী 1 বছরে যদি 7 বিলিয়ন ডলার ঋণ বিদেশ থেকে গ্রহণ করে, সেই 7 বিলিয়ন ডলার ঋণ কেন গ্রহণ করবে এটা তো বুঝতে পারছেন, আপনারা নিজেই বলছেন। 7 বিলিয়ন ডলার ঋণ গ্রহণ করবে হচ্ছে রাষ্ট্রের উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে সেই 7 বিলিয়ন ডলার ঋণ রাষ্ট্রের উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করার জন্য ব্যয় করতে পারবে না। কারণ ওখান থেকে 4 বিলিয়ন ডলার খরচ করতে হবে এই যে ঋণ নিয়েছে প্রায় 101 বিলিয়ন ডলার, এই সমস্ত ঋণের সুদ এবং আসল পরিশোধ করতে হবে। অর্থাৎ 7 বিলিয়ন ডলারের মধ্য থেকে 4 বিলিয়ন ডলার শুধুমাত্র ঋণের সুদ এবং আসল পরিশোধ করতে ব্যয় হবে, বাকি থাকবে 3 বিলিয়ন ডলার। আচ্ছা দেখেন, অনেকেই বলেন যে মেগা প্রজেক্ট মানেই হচ্ছে মেগা দুর্নীতি, মেগা প্রজেক্ট মানেই হচ্ছে ঋণের হাত। দেখেন, বাংলাদেশের যে কোনো প্রজেক্ট ধরলেই সেখানে দুর্নীতি হয়, অনিয়ম হয়। তার মানে ওই যে 3 বিলিয়ন ডলার থাকবে, সেই 3 বিলিয়ন ডলার যদি কোনো প্রকল্পে ব্যয় করার জন্য পরিকল্পনা করা হয়, সেখান থেকেও দুর্নীতি হবে। দেখেন, এভাবে ঋণের পরিমাণ বাড়ছে। অর্থাৎ আগামী 1 বছর পরে কিন্তু ঋণের পরিমাণ দাঁড়িয়ে যাবে 108 বিলিয়ন ডলার। সেটা কিন্তু আমরা ধরে নিলাম, কিন্তু আমার ধারণা আগামী 1 বছর পরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় 118 বিলিয়ন ডলার। এটা আমার ধারণা থেকে বললাম, এটা মিলিয়ে নেবেন 1 বছর পরে। আচ্ছা, বর্তমানে তো বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ হচ্ছে 101 বিলিয়ন ডলার। আচ্ছা, আজকে থেকে 8 বছর আগে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ কত ছিল? পত্রপত্রিকায় এসেছে যে গত 7-8 বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ দ্বিগুণ হয়েছে। আমরা এই তথ্যগুলো একটু দেখে নেই। যেমন 2016-17 অর্থবছর শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 45 বিলিয়ন ডলার। 45 বিলিয়ন ডলার। 2017-18 অর্থবছর শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 56 বিলিয়ন ডলার। 2018-19 অর্থবছর শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 62 বিলিয়ন ডলার। 2019-20 অর্থবছর শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 68 বিলিয়ন ডলার। 2020-21 অর্থবছর শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 81 বিলিয়ন ডলার। 2021-22 অর্থবছর শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 95 বিলিয়ন ডলার। 2022-23 অর্থবছর শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 22-23 অর্থবছর শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল 99 বিলিয়ন ডলার। আর 2023-24 অর্থবছর শেষে বাংলাদেশের ঋণের পরিমাণ প্রায় 101 বিলিয়ন ডলার। আগামী 24-25 অর্থবছর শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ কত দাঁড়াতে পারে? আমার একটি ধারণা এবং একটি গবেষণামূলক কথা বলছি যে আগামী 24-25 অর্থবছর শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় 118 বিলিয়ন ডলার। দেখেন, যেহেতু ঋণের পরিমাণ বাড়ছে, সুতরাং সুদ এবং আসলের পরিমাণও বাড়ছে। দেখেন, আমি আপনাদেরকে প্রশ্ন করছিলাম যে আগামী 1 বছরে সরকার কি পরিমাণ ঋণ গ্রহণ করতে পারে বিদেশ থেকে। আমরা ধরে নিয়েছিলাম 7 বিলিয়ন ডলার। সেখান থেকে কিন্তু 4 বিলিয়ন ডলার, এটা কিন্তু ফিক্সড। আগামী 1 বছরে 4 বিলিয়ন ডলার শুধুমাত্র খরচ করতে হবে ঋণের সুদ এবং আসল পরিশোধ করার জন্য। তাহলে পরিস্থিতি এমন হচ্ছে যে ঋণের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে, তার মানে সুদের এবং আসলের পরিমাণও বেড়ে যাচ্ছে।
আর বৈদেশিক ঋণ অত বেশি গ্রহণ করা সম্ভব নয়, তাহলে ঘটনাটা উল্টো হয়ে যেতে পারে যে বিদেশ থেকে আপনি ঋণ গ্রহণ করলেন ধরেন $10 বিলিয়ন, বিদেশ থেকে ঋণ গ্রহণ করলেন আপনি $10 বিলিয়ন, কিন্তু দেখা যাচ্ছে আপনাকে সুদ এবং আসল পরিশোধ করতে হচ্ছে 1 বছরে $12 বিলিয়ন। কি হবে তাহলে বলেন এবার আপনারা? রাষ্ট্রের উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করার জন্য বৈদেশিক ঋণ গ্রহণ করবেন, কিন্তু সেই ঋণের টাকাটাই পুরোটাই যদি চলে যায় শুধুমাত্র ঋণের সুদ এবং আসল পরিশোধ করার জন্য কিংবা আরো বেশি, তাহলে কি হবে বলেন? আচ্ছা, এই বৈদেশিক ঋণ কে পরিশোধ করবে? বৈদেশিক ঋণ কে পরিশোধ করবে? সরকার। সরকার পরিশোধ করবে কাদের টাকায়? কোথা থেকে আসে সেই টাকা? সেই বৈদেশিক মুদ্রাগুলো কারা অর্জন করে? বৈদেশিক মুদ্রাগুলো অর্জন করে হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা। আমাদের প্রবাসী ভাইরা বৈদেশিক মুদ্রা দেশে পাঠায়, সেগুলো থেকেই কিন্তু পরবর্তীতে ঋণ পরিশোধ করবে। তাহলে আমদানি ব্যয় কে মেটাবে? আমদানি ব্যয় কে মেটাবে? পারবে না, সমস্যায় পড়ে যাবে সরকার। আচ্ছা, বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য আর কে অর্থ যোগান দিয়ে থাকেন? আমাদের 50 লক্ষ গার্মেন্ট শ্রমিকরা। সেই 50 লক্ষ গার্মেন্ট শ্রমিকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন দাঁড়িয়ে পরিশ্রম করে, নাইট ডিউটি করে তারা কিন্তু পণ্য রপ্তানি করে, পণ্য রপ্তানি করতে সহযোগিতা করে। সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, আর সেই বৈদেশিক মুদ্রা আমাদের দেশের আমদানি ব্যয় মেটানোর জন্য খরচ হওয়ার কথা। প্রবাসীদের রেমিটেন্সের টাকা আমাদের আমদানি ব্যয় মেটানোর জন্য খরচ হওয়ার কথা। কিন্তু যেভাবে দাঁড়াচ্ছে, যেভাবে ঋণের পরিমাণ বাড়ছে, তাহলে আগামী 1, 2, 3 বছরের মধ্যে এমন একটা পরিস্থিতি হয়ে যেতে পারে যে সরকার যে পরিমাণ ঋণ গ্রহণ করবে তার চেয়ে বেশি টাকা, বেশি ডলার ঋণ পরিশোধ করার জন্য খরচ হয়ে যেতে পারে। এই ধরনের উল্টো ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। তাহলে এই দেশটা আজকে অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে। যা আমরা দেখলাম যে গত 7 বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ দ্বিগুণ হয়েছে। ছিল $45 বিলিয়ন, এখন সেটা হয়েছে $101 বিলিয়ন। এবার আপনি চিন্তা করেন যে আগামী 2-1 বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণটা কোন পর্যায়ে যেতে পারে, এবং সেই ঋণের বোঝাটা এদেশের জনগণের উপরেই কিন্তু আসবে। সুতরাং এদেশের জনগণকে এখনই সচেতন হতে হবে যে আর নয় এই সরকার, আর নয় এই সরকার, আর নয় দরকার এই সরকার। এই সরকারকে নামানোর সময় এসেছে। অন্যথায় দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে যাওয়ার পরে জনগণ বিক্ষুব্ধ হবে এবং জনগণ দুর্ভিক্ষের কবলে পড়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।